দেখতে দেখতে সুপ্রিয়া চলে যাবার আজ প্রায় 1 বছর পার হয়ে গেল। আজও তাকে ভুলতে পারি নাই। তার কথা আগের চেয়ে বেশি মনে পড়ে। আর ইদানিং লক্ষ্য করতেছি মাঝে মাঝে আমার বাসা ফাঁকা থাকে। সবাই যে কোথায় যায় তার কিছুই জানি না। এখন সবাই আমার সাথে ঠিকভাবে কথা বলে না। বিশেষ করে ভাইয়া আমার উপর অনেক ক্ষেপে আছে। আমি জানি না কেন, কি কারণে। তো একদিন অফিস থেকে বাসায় ফিরতেছিলাম, তখন দেখতে পেলাম আমার বাসার সামনে একটা ছেলে মেয়ে কি যেন বলতেছে। তাই একটু সামনে গিয়ে শুনতে থাকলাম। প্লিজ তুমি আমার পিকগুলো ডিলিট করে দাও, পরের সপ্তাহে আমার বিয়ে। এতদিন কি তোমার সাথে এই জন্য প্রেম করেছি সোনা? আমার সত্যি রাজি থাকলে পিক সব ডিলিট করে দেব। আমাকে তুমি তো কখনো ভালোবাসোনি। বিয়ের কথা বললাম তখন বললে তুমি অন্য কারোর সাথে নতুন সম্পর্কে জড়িয়েছো। তাহলে আজ কেন আমার সাথে এমন করতেছো? তোমার কাছ থেকে শুধু 1 ঘন্টা চাই। এই 1 ঘন্টা দুজনে আলাদাভাবে কাটাবো, তাহলে আর কোনো সমস্যা নেই। আর আমার কথায় রাজি থাকলে তোমার নগ্ন শরীরের পিক সারা দুনিয়া দেখবে। তোমার দুটি পায়ে পড়ি, এমন কাজ করো না। আমার পরের সপ্তাহে বিয়ে, আর আমি কখনো এসব বাজে কাজ করি নাই কারো সাথে। তুমি তো আর আমাকে বিয়ে করবে না, তাহলে কেমন করে এসব নোংরা কাজ করব আমি, বলো? এখনও 1 সপ্তাহ অনেক সময়, তার মধ্যে থেকে আমাকে 1 ঘন্টা সময় দাও, তাহলে সব পিক ডিলিট করে দেব। কথা দিচ্ছি, এসব কেউ জানবে না। আমি শুধু তোমার সুবাস নিতে চাই সোনা। মরে গেলেও তোমার এসব কুপ্রস্তাবে আমি রাজি হব না। তাহলে সব পিক নেটে ছেড়ে দেই, সারা দুনিয়া তোমাকে দেখুক বেবি। তোমার পায়ে পড়ি, দয়া করে এমন কাজ করো না। কত টাকা চাও সব দিব, তবু এমন কাজ করো না। টাকার অভাব আমার নাই, আমার শুধু নারীদের দেহ চাই, তাও আবার তোমার মতন কচি দেহ, বুঝলি শোনা? আমি এবার সব বুঝতে পেরে ওদের দুজনের কাছে গেলাম। আমাকে ওখানে আসতে দেখে মেয়েটা বেশি ভয় পেয়ে গেল। হয়তো ভেবেছে ছেলেটার সঙ্গে আমি। কি হয়েছে বোন এখানে? মেয়েটাকে বললাম। তুই কে রে? এখানে আমাদের মাঝে কেন এসেছিস? আপনার সাথে পরে কথা বলি। বোন বলেন। মেয়েটার ভয় এবার কেটে গেল। সে বলতে থাকলো। ভাইয়া, ওর সাথে আমার 2 বছরের প্রেমের সম্পর্ক। ওকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছি আমি। তাই ওকে অন্ধের মতো বিশ্বাস করে আমার গোসলখানার ভেতরের নগ্ন পিক ওকে দিয়েছি। ও আমাকে বলতো বিয়ে করবে, কিন্তু ও পরে আমাকে বিয়ে করতে অস্বীকার করে। আরও অনেক পরে জানতে পারি ও আসলে অনেক মেয়ের সাথে খারাপ সম্পর্ক। আমার পরিবার থেকে বিয়ে ঠিক করেছে, তাই ওকে ফোন করে বলি আমাকে বিয়ে করার কথা। ও না করে দেয়। যখন জানতে পারে আমার বিয়ে অন্য কারো সাথে ঠিক হয়েছে, তখন থেকেই ওই পিকগুলো দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। আমার কাছ থেকে আগে 3 লক্ষ টাকা নিয়েছে পিকগুলোর জন্য, আর এখন ভাই, পিকগুলো ডিলিট করে দেন। তুই কে রে যে তোর কথায় আমি ওর পিক ডিলিট করে দেব? কোনো কথা না বলে কয়েকটা বসিয়ে দিলাম ছেলেটাকে। এটা আমার এলাকা আর আমাকে তুই তুকারি করে বলিস? একে তো কত বড় অপরাধ করছিস, আর এখন আমার সাথে বেয়াদবি করিস? দে তোর মোবাইল দে। না, দিব না। ছেলেটার সাথে অনেক জোরাজুরি করার পর মোবাইলটা কেড়ে নিলাম। কিন্তু মোবাইলের পাসওয়ার্ড দেওয়া ওকে বললাম খুলে দিতে, কিন্তু দিতেছে না। তাই বাধ্য হয়ে আমার এলাকার কিছু ছেলেকে ডাকলাম, আর সাথে সাথে মেয়েটা তার মুখ ঢেকে ফেললো। আমার এলাকার ছেলেগুলোকে বললাম এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেছে, আর তার খারাপ পিক এর মোবাইলে আছে, কিন্তু শালা ডিলিট করতেছে না। আমার বলতে দেরি, সবার মারতে দেরি হলো না। তখন ছেলেটা তার পাসওয়ার্ড আমাকে বলল, আর কোথায় কোথায় পিক রাখছে সব বলল। সেসব জায়গায় গিয়ে দেখি আর অনেক মেয়ের এসব বাজে পিক আছে, তাই সবগুলো ডিলিট করে দিলাম। তাকে আবার জিজ্ঞাসা করলাম, যদি আর কোনো জায়গায় রাখিস বল শালা। ভয়ের চোটে প্যান্ট নষ্ট করে ফেলেছে, আর বলতেছে কোথাও নাই। মেয়েটার সম্মানের দিক ভেবে ছেলেটাকে পুলিশের হাতে দিলাম না, তাকে ছেড়ে দিলাম। সে দৌড়ে পালালো। তারপর সবাই চলে গেল। আমি মেয়েটাকে তার বাসা অব্দি এগিয়ে দিতে লাগলাম। ছেলেগুলোকে দেখে যে তখন মুখে কাপড় দিলেন, আর এখন যে দিলেন না। ওই ছেলেগুলোর মধ্যে একজন আমার হবু স্বামী। তার সাথে আমার প্রতিদিন ফোনে কথা হয়। সে জানে আমি আগে প্রেম করতাম, কিন্তু এখন যদি এসবের মাঝে দেখতো তাহলে বিয়েটা ভেঙে যেত। আর আমার মা হার্টের রুগী, তাই আর কি। কোন ছেলেটা? আমি তো সবাইকে চিনি। নাম কি?
কি বললেন? সবাইকে চিনেন? আরে ওরা সবাই আমার এলাকার, আর সবাই আমার ছোট ভাই। আমাকে বিশ্বাস করতে পারেন, আমি কাউকে কোনো কিছু বলবো না। সম্রাট ওর নাম? চিনেছি, আর বলতে হবে না। সত্যি বলতে সম্রাট অনেক ভালো ছেলে, আপনার ওই লম্পট প্রেমিকার মতো না। ধন্যবাদ ভাইয়া। আজ আপনি না থাকলে কি যে হতো আমার তা বলতে পারবো না আমি। আরে এখানে ধন্যবাদের কি আছে? আপনার জায়গায় যদি আমার বোন থাকতো তাহলে? মেয়েটাকে ওর বাসার সামনে পৌঁছে দিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ছোট বাচ্চার অনেক কাপড়, হয়তো বা ভাইয়ার মেয়ের হবে। কাউকে কোনো কিছু না বলে তৃপ্তিকে ডেকে খাবার খেয়ে নিজের রুমে ঘরে চলে গেলাম। আজ সুপ্রিয়ার কথা খুব মনে পড়তেছে। তার ভিডিওগুলো যদি আমার মতো কেউ আজ তার সেগুলো ডিলিট করে দিত, তাহলে সুপ্রিয়া সহ কত সুন্দর না সংসারটা হতো আমার। এসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি ফেলতেছি আমি। পরের দিন অফিস বন্ধ থাকায় দেরি করে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি বাসায় কেউ নাই। রান্নাঘরে গিয়ে দেখি আমার জন্য নাস্তা রাখা, তাই কোনো কিছু মনে না করে নাস্তা নিজে নিয়ে খেলাম। তাছাড়া আমার বাসার সবাই এখন আমার সাথে ভালোভাবে কথা বলে না। নাস্তা সেরে একটু বাইরে গেলাম, রাস্তা দিয়ে হাঁটতেছি। হঠাৎ করে আমার স্কুল জীবনের বন্ধু রাজীবের সাথে দেখা। আরে তুই রাজীব না? তুই শামীম তাই না? কোনো কথা নাই, দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। এতদিন পর আবার এ শহরে তুই? আমি এখন এখানে থাকি আর এখানে চাকরি নিয়েছি। তা তোর কি খবর বন্ধু? এই তো কোনো রকম। তোর চেহারা এমন মলিন হয়ে গিয়েছে। আগে কত সুন্দর ছিলি আর এখন এমন কেন? অনেক ঘটনা ঘটে গেছে দোস্ত। চল সামনে বসি। দুজনের সামনে একটা জায়গায় গিয়ে বসে পড়লাম। এবার বল কি হয়েছে? আমি সব বলে দিলাম। ঠিক এই কারণে আজ আমি এই শহরে পুরো পরিবার নিয়ে থাকি। কেন? তোর ভাবি সে স্কুল জীবনে একজনের সাথে প্রেম করে, তারপর তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়। ওদের আবার ব্রেকআপও হয়। পরে তোর ভাবি কলেজ জীবনে আরেকজনের সাথে সম্পর্ক করে। সে ছেলে গোপনে তোর ভাবির কিছু নগ্ন ফুটেজ তার কাছে রেখে দেয়, আর সেই ফটোগুলো দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে দিনের পর দিন। হঠাৎ করে তার সাথে আমার বিয়ে হয়। সুন্দর চলছিল আমাদের জীবন। বিয়ের 2 বছর পর আমার একটা মেয়েও হয়। তারপর হঠাৎ করে সেই ছেলের সাথে আমার বউয়ের দেখা হয়। সে তখন আমার বউকে সেই ফটোগুলো দেখে আবারও ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তখন সে আমাকে তার পূর্বের সব ঘটনা খুলে বলে। তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারপর তাকে আমি তার বাবার বাসায় রেখে আসি আর বলি ডিভোর্স দিয়ে দিব। তার 2 দিন পর শুনি আমার বউ নাকি সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিল। এর বেশ কিছুদিন পর সে ছেলেটা আমার বউয়ের সব পিক নেটে ছেড়ে দেয় আর সবাই জানাজানি হয়। তারপর কি হলো? এসব হওয়ার পর আমার বউ একবার ঘুমের ট্যাবলেটকে করার চেষ্টা করে আর একবার দিয়ে শেষ করার চেষ্টা করে। শেষে তো পুরো বোতল খায়। তখন বুঝতে পারি আমার বউ তার ভুল বুঝতে পেরেছে আর আমাকে কতটা ভালোবাসে। তার ওই সময় আমার পাশে থাকাটা দরকার। যেহেতু আমাদের বেবি হয়েছে, সেহেতু বেবির জন্য তার মায়ের দরকার। তাই আবার আমার সংসারে নিয়ে আসি। এত কিছুর পরও তাকে মেনে নিলি? দেখ ভাই, সে তার বাবা ভাইয়ের সংসারে থাকা অবস্থায় এসব করেছে। কিয়ামতের দিন আমি দোষী হব না, হবে তার বাপ ভাই। আর আমার সংসারে আসার পর তার সমস্ত খারাপ কাজ ত্যাগ করে পুরোদমে আল্লাহর কাজ করা শুরু করেছে। আর কোন মেয়েটা বলতে পারবে যে সে স্কুল কলেজ জীবনে তাদের ভার্জিনিটি হারায় নাই পরপুরুষের দ্বারা? আর আমিও তাকে ভালোবেসে ফেলেছি বলে মেনে নিয়েছি। আর আমার কাছে আসার পর সমস্ত কিছু তো ছেড়ে দিয়েছে। তারপর কি হলো? ওকে আমার বাসনে আসার পর মহল্লার মানুষ নানা রকম কথা বলতে থাকে আমাদের। এসব কথা সহ্য করতে না পেরে সে আমাদের সবাইকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের সুখের জন্য কেউ যেন আমাদের কোনো কথা বলতে না পারে, সে এই সিদ্ধান্ত নেয়। সে যদি আমাদের সবার ভালোর জন্য এত কিছু করতে পারে, তাহলে তাকে ভালো রাখার জন্য আমি কেন ত্যাগ স্বীকার করব না? তাই ওকে নিয়ে, পরিবার নিয়ে এখন আমি এখানে থাকি। সে এখন পর্দা করে চলে আর সবসময় নামাজ কালাম নিয়েই থাকে। আর আল্লাহর কাছে তার করা ভুলের জন্য ক্ষমা চায়। যেখানে মানুষ বড় বড় পাপ করার পর সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, সেখানে আমরা কেন মানুষের ভুলের ক্ষমা করতে পারবো না? তবুও বন্ধু, সমাজের মানুষের কথা। থাক বন্ধু, আর বলতে হবে না। আমি যাই, তবে শুনে রাখ, একদিন না একদিন দেখবি সেদিন মানুষ তোর খবর নেবে না। যখন তোর টাকা পয়সা থাকবে, তখন তোর পিছে মানুষের অভাব হবে না। আর মানুষের কাজই হলো কার কি দোষ আছে তা নিয়ে সমালোচনা করা। বন্ধু সরি রে। এই সরিটা আমাকে না বলে তোর বউকে বল। এই সময়গুলোতে কাছের মানুষ পাশে না থাকলে তারা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। আর আল্লাহ তার সাথেই তোর জোড়া রেখেছিল।
অতএব ওপরওয়ালার ওপর বিশ্বাস রাখ। আর তুই যেভাবে বললি ভাবি তোকে নিশ্চয়ই তার চেয়ে বেশি ভালোবাসি। তুই বরং ভাবিকে আবার ফিরিয়ে নিয়ে আয়। এই সমাজে মানুষ তো পতিতাকেও বিয়ে করে সংসার করছে, সে জায়গায় তোর বউ তো 1000 গুণে ভালো। তোর সংসার তুই করবি, এই সমাজের মানুষ তো আর করবে না। যদি বিয়ের পর তোর বউ এইসব বাজে কাজ করতো তাহলে আমি তোকে মানা করে দিতাম তাকে না নিয়ে আসার জন্য। আর কেউ ভুল করলে তাকে ক্ষমা করে শেষবারের মতন একটা সুযোগ দেওয়া দরকার। আমি আসি রে, মেয়েটার জন্য হরলিক্স নিতে এসেছিলাম। রাজীব চলে গেল, কিন্তু রাজীব যা বলছে ঠিকই বলেছে। সুপ্রিয়া তো আর আমার সাথে বিয়ের পর কোনো খারাপ সম্পর্কে জড়ায় নাই। অনেকে তো বিয়ের জন্য অনেক কথাই গোপন করে, হয়তোবা সুপ্রিয়াও গোপন করেছিল, তবে সে তো আমার পুরো পরিবারকে আপন করে নিয়েছিল। তার মাঝে তো কোনো খারাপ দিক দেখি নাই। আমার বোনও তো খারাপ রাস্তা বেছে নিতে ধরেছিল। যদি না আমি থাকতাম তাহলে তো সেও না 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 আমার সুপ্রিয়াকে লাগবে। কাল অফিস থেকে ফেরার পর সুপ্রিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইবো আর তাকে ফিরিয়ে নিয়ে আসবো। সুপ্রিয়ার বাচ্চা হলো, তবুও শামীম এলো না। এবার সুপ্রিয়ার মা বাবা ভাই ভাবি সবাই খেপে গেল। সবাই সুপ্রিয়াকে নানান কথা জিজ্ঞাসা করতেছে, কিন্তু সুপ্রিয়া তার কোনো উত্তর দিতেছে না। তাই সুপ্রিয়ার মা মাহমুদকে ফোন করে এখানে আসতে বলল। মাহমুদ আসার পর সুপ্রিয়ার মাকে বলে, আন্টি এত জরুরি ডাকলেন যে? তোর বোন বান্ধবীকে জিজ্ঞেস কর কেন শামীম ওর বাচ্চা হওয়ার পরেও নিতে আসলো না। আমি কি বোঝা হয়ে গেছি নাকি এ বাড়ির মানুষের কাছে? যদি বোঝা হয়ে যায় তো বলো, চলে যাব। আর এখন তো একটা চাকরি করি, তাই কোনো সমস্যা হবে না আমার। কি রে বোন, কি হয়েছে? কোনো তো এতদিনও বললি না। তুই আমাদের কাছে বোঝা হতে যাবি কেন? সারা জীবন তোকে রাখতে পারবো, কিন্তু এই সমাজ তো জানতে চাই অনেক কথা বলে তোর বিয়ে হয়ে গেছে। তবুও কেন তুই এইখানে আজ 1 বছর বেশি সময় ধরে? নাকি শামীম ভাইকে বলবো কি সমস্যা তোদের? বল মা, তোদের কি কোনো হয়েছে? সুপ্রিয়া বলল, কি হয়েছে? দরকার হলে আমরা এর একটা বিহিত করব। উনি আমাকে ওনার বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে মানে? ছোট চাচার সাথে তো আমাদের অনেক আগে থেকেই জমি নিয়ে সমস্যা। তার উপর ছোট ভাইয়া ছোট চাচার বড় মেয়েকে বিয়ে না করাই আবু গলায় দড়ি দিয়ে মরে। সেই প্রতিশোধ তুলতেই পলাশ ভাইয়া আমার গোসল করার ভিডিও করে, যাতে আমি নিজের ভাই মনে করতাম, যে আমাকে তার নিজের বোনের মতো ভালোবাসে সে। আর পলাশ ভাইয়া মাহমুদের বোনকে ভালোবাসে আর মাহমুদের বোনকে ব্ল্যাকমেল করে। আর আমি একদিন ঘুমিয়েছিলাম ঘরে, সেই সময় মাহমুদ আমাকে বাসাতে আসে। আর মাহমুদকে পলাশ ভাইয়া তার আর মাহমুদের বোনের ফোন আলাপ আর খারাপ কিছু পিক দেখিয়ে ব্ল্যাকমেল করে আর আমাকে কিস করতে বলে। মাহমুদ আমার ঘরে ঢুকে দেখে আমি ঘুমিয়ে আছি। মাহমুদ আমাকে কিস করে না, কিন্তু এমনভাবে সে করে মনে দুজনকে কিস করতেছি। আর সে সময় পলাশ ভাইয়া সেটা ভিডিও করে। আর একদিন পলাশ ভাইয়া এসব ভিডিও দেখিয়ে আমাকে ভয় দেখায়, আমি যদি মুখ খুলি তাহলে তোমাদের সবার সম্মান সে নষ্ট করে দিবে আর তার সাথে আমাকে বিছানায় শুতে হবে। তার কিছুদিন পর সে আরও একটা ভিডিও করে, আর সে সময় তোমরা কেউ বাসাতে ছিলে না। সে আমার সাথে করতে চাই, আমি তাকে মিথ্যা কথা বলি। পরে আমার বিয়ের 7 মাস পর পলাশ ভাইয়া তোমাদের জামাইকে এসব ভিডিও পাঠিয়ে দেয় আর আমার সুখের সংসারটা ভেঙে দেয়। তোমরা মনে হয় জমির কোনো বিষয় নিয়ে ওনাকে ডেকেছিলে। সে সময় পলাশ ভাইয়া মনে হয় এলাকার ছেলে লাগিয়ে দিয়ে তাকে নানান কথা শোনায় আর মাহমুদ আর আমার সম্পর্কে খারাপ কথা বলে, যার কারণে সে আমাকে তাড়িয়ে দেয়। বাবা ভাইয়া তুমি বলো আমি কি খারাপ? ভাবি মা বলো, তোমরা বলো আমি কি করতাম তখন? মাহমুদ বল না বাকি কথাগুলো। সুপ্রিয়া যা বলেছে সত্য বলেছে, সব কিছু পলাশ ভাইয়া করেছে। আজ তার জন্য আমার বোনটা সবসময় ঘরবন্দি থাকে, কোথাও যায় না। সুপ্রিয়ার সাথে এসব করতে আমাকে বাধ্য করে পলাশ ভাইয়া। তারিন যেমন আমার বোন, সুপ্রিয়াও তেমনি আমার বোন। এসব কথা আমাকে আগে কেন বলিস নাই তুই? আমার কলেজার টুকরো বোনটা এত কষ্ট সহ্য করে আছে যা আমরা জানি না। তোমরা থাকো, আমি আসতেছি। সুপ্রিয়ার বড় ভাই রাগ হয়ে তাদের বাসা থেকে বের হয়ে গিয়ে পলাশের বাসায় গিয়ে ওর বাবা মার সামনে দিয়ে
শার্টে কলার ধরে টেনে বাইরে নিয়ে আসে। আর যে ছেলেগুলোকে শামীমকে মিথ্যা বলার জন্য লাগিয়ে দিয়েছিল তাদেরকে নিয়ে সুপ্রিয়ার ভাই ওদের বাসায় আসে। এই আমার বোন তোদের কার কি ক্ষতি করেছে যার জন্য আমার বোনের সুখের সংসারটা নষ্ট করে দিলি? আমার বোনের গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে দিলি? সব পলাশের কথা মতো করেছি ভাইয়া, আমাদেরকে মাফ করে দিন। সুপ্রিয়া, আমরা তোমাকে সব সময় নিজের বোনের মতো দেখেছি, আমরা সবাই পাপ করেছি, তোর পায়ে ধরি বোন, আমাদেরকে মাফ করে দে। সুপ্রিয়া চুপ, কেঁদেই যাচ্ছে। তোর বোনের ভিডিও শুধু শামীমকে দেওয়ার পর আর কাউকে দেই নাই। আমি সব ভিডিও নষ্ট করে ফেলেছি। ভিডিওগুলো শুধু তুই, আমি আর শামীম দেখেছে। তোর সাথে খারাপ কাজ করতে চাইছি, ঠিক আছে, কিন্তু তোর বোনকে মানতাম বলে কিছু করি নাই। যদি বোন না বানাতাম তাহলে হয়তো বা অনেক কিছু করতাম তোর সাথে। আমি তো মনে করেছি তুই তোর স্বামীর বাসায়, আমি তো সংসার নষ্ট করতে চাই, শুধু তোদের একটু অশান্তিতে রাখতে চাইছি বোন। ভাইয়া, আমার ভাগে সব জমি জমা, ব্যাংক ব্যালেন্স পলাশ ভাইয়াদের দিয়ে দাও। এই সব কিছুর জন্যই তো আমার এই অবস্থা। পলাশ সুপ্রিয়ার ভাইয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সুপ্রিয়ার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইল। সুপ্রিয়া পলাশের পা ছাড়িয়ে দিয়ে দূরে দাঁড়িয়ে, আজ তোমার মতো ছেলের জন্য হাজার হাজার মেয়ে জীবন দিতে হচ্ছে। আজ তোমার মতো ছেলের জন্য কত বোনের সংসার শেষ হয়ে যাচ্ছে। মেয়েরা কি কখনো চায় তাদের কোনো গোপন ভিডিও বের হোক? পলাশ ভাইয়া, মনে আছে আপু মারা যাওয়ার আগে আপুকে যা এনে দিতা, ঠিক সেই একই জিনিস আমাকে এনে দিতা? কেউ যদি আমার দিকে বা আপুর দিকে চোখ তুলে তাকাতো, তার অবস্থা তুমি কি করে দিতা? তোমাকে তো নিজের মায়ের পেটের ভাইয়ের মতোই আপন ভাবতাম ভাইয়া। তাহলে কেন এমন করলে আমার সাথে? বোনের প্রতিশোধ নিতে গিয়ে আর একটা বোনের ক্ষতি করে ফেলেছি, আমাকে ক্ষমা কর বোন। তা না হলে আমার বোন যে কবরে আছে সে আমাকে ক্ষমা করবে না। ভাইয়া, ক্ষমা চাইতে হবে না, তুমি আমার ভাই। তোমাকে ক্ষমা করব যদি তুমি তারিনকে বিয়ে করো। আমি রাজি আছি বোন, আমি রাজি। পলাশ এবার কেঁদে ফেললো। সে বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছিল। সুপ্রিয়া সবাইকে মানা করে দেয় কেউ যেন শামীমকে তার সন্তানের কথা না বলে আর তাকে নিয়ে যেতে না বলে। ফ্ল্যাশব্যাক। আমি বাসায় এসে দেখি সবাই এসেছে আর সবাই অনেক হাসাহাসি করতেছে। যখন আমাকে বাসায় আসা দেখলো তখন সবার কথা বন্ধ করে দিল সবাই। আমি ওদের কোনো কথা না বলে নিজের ঘরে গেলাম। সত্যি কি সুপ্রিয়া নিজের ইচ্ছাতে ওসব করেছে নাকি ওর সেই প্রেমিকগুলো বাধ্য করেছে? আমি তো সেদিন থেকে ভিডিও যে দিয়েছে তাকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। যে আইডিটা দিয়ে ভিডিও দিয়েছে সেই আইডিটা তো নষ্ট। সুপ্রিয়া যা করেছে আমার কোনো সমস্যা নাই, আমি আমার সুপ্রিয়াকে আমার কাছে ফিরে নিয়ে আসব। পরের দিন অফিসে গেলাম। কাজের চাপের জন্য অনেক রাত পর্যন্ত কাজ করা লাগলো, তাই আর সুপ্রিয়ার কাছে যেতে পারলাম না। তাই অফিস থেকে পরের দিনের জন্য ছুটি নিলাম। বাসাতে এসে দেখি এত রাতেও সবাই হাসি খুশি। ব্যাপার কি তা জানি না। ভাবি শুধু বলতেছে প্রান্তির এখন 2টা ভাইও আছে। আমি যখন আমার ঘরে ঢুকবো তখন ভাইয়ার কাছ থেকে শুনতে পেলাম শামীমের ছেলে 2টো ঠিক শামীমের কার্বন কপি। আব্বা, ভাইয়ার এমন কথা শুনে ঘরে না গিয়ে আবার তাদের কাছে চলে আসলাম। ভাইয়া ছেলে মানে কি বলো তুমি? কিছু না, তোর ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। স্পষ্ট শুনতে পেরেছি আমি। আমার ছেলে আমার কার্বন কপি এ কথা বলেছো? তুই যা, ভালো লাগতেছে না। মা বলো কি হয়েছে? যাকে বাসা থেকে মিথ্যা অপবাদের কারণে তাড়িয়ে দিয়েছিস সে তোর সন্তান জন্ম দিয়েছে। আজ 3 মাস হলো, তাও জমার সন্তান। আমি ভাবির কথা শুনে অনেক খুশি হলাম। আমি বাবা হয়েছি আর সুপ্রিয়া মা হয়েছে। এসে কোনো লাভ নেই, তোর সন্তানকে তুই দেখতে পারবি না। ভাবি পরশুদিনই এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাবে, আর তোকে কোনোদিনও ক্ষমা করবে কিনা জানি না। তোর সংসার আর জোড়া লাগবে না মনে হয়। সুপ্রিয়াকে অনেকবার নিয়ে আসার জন্য গেছি আমরা, কিন্তু তার এক কথা, তোর সাথে সে সংসার করবে না বলে দিয়েছে। তোমরা বললেই হলো নাকি? সুপ্রিয়া আমাকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমি আনতে গেলে তো সে এমনিতেই চলে আসবে, শুধু সকালটা হতে দাও। জেগে জেগে স্বপ্ন দেখো বাবা, সেটাই ভালো। এই তৃপ্তি, খাবার সাজা, টেবিলে পাগলের সাথে কথা বলো, কোনো লাভ নাই। সবাই একসাথে
খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেলাম। আজ কেন যেন চোখে আমার ঘুম আসতেছে না। কালকে কি বলবো সুপ্রিয়াকে সেসব ভাবতেছি। আর আমার 2টা মানিকের জন্য কি কি নিব আর তাদের সাথে নিয়ে কি যে করব, ভাবতে পারছি না। আজ অনেক দিন নামাজ পড়ি না, তাই গোসল করে নামাজ পড়তে বসে গেলাম। মোনাজাতে আমার ছেলে আর সুপ্রিয়ার জন্য দোয়া করতে থাকলাম। অনেক সময় নিয়ে নামাজ কায়েম করলাম। পরের দিন সকালে আমি সোজা মার্কেটে চলে গেলাম। সেখানে গিয়ে আগে আমার ছেলে 2টার জন্য কাপড় কিনলাম, তারপর সুপ্রিয়ার জন্য জামা, শাড়ি, বোরকা নিলাম আর ছেলে 2টার জন্য বেবি ফুড নিলাম। নিয়ে সুপ্রিয়াদের বাসার কাছে গেলাম। গিয়ে ভিডিও সেই ছেলেটার সাথে দেখা, সুপ্রিয়ার সাথে খারাপ কাজ করতে চাইছিল। শামীম, কেমন আছো? আর আমাকে মাফ করে দিও ভাই, আজ আমার ভুলের জন্য তোমার আর সুপ্রিয়ার সংসার ভাঙার পথে। মানে কি করতেছেন আপনি এসব? তখন পলাশ ভাই সবকিছু খুলে বলল আর সেদিনের সব ছেলেগুলোকে ডেকে সব সত্য কথা বলতে লাগলো, যা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়লো। আমি কি করেছি? সুপ্রিয়ার সাথে ঘোর অন্যায় করেছি আমি। পলাশ ভাইয়ের কাছে সব সত্য শুনে নিজেকে অপরাধী মনে হতে লাগলো আমার। আর সবাই মিলে আমার কাছে ক্ষমা চাইলো। আমি ওনাদের কাছে থেকে সুপ্রিয়াদের বাসায় ঢুকলাম। আমি বাসাতে ঢোকাতেই সবাই আমার দিকে সরু চোখে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তোবা কেউ আশা করেনি আমি আসবো। এত কিছুর পরও আমি সবাইকে সালাম দিলাম। বাসার ভিতরে সবাই আছে, শুধু সুপ্রিয়া নাই। তাই আমি, বাবা সুপ্রিয়া কোথায়? ওকে দেখতেছি না। সুপ্রিয়া কোথায় বাবা? শ্বশুরকে বললাম। ওর ঘরে আছে ও। এতদিন পর তোমার সুপ্রিয়ার কথা মনে পড়লো? তুমি চুপ করো তো। যাও বাবা, ঘরে যাও। মা, আসলে আমি আর ওখানে না থেকে সুপ্রিয়ার ঘরে গেলাম। গিয়ে দেখি ভিডিওর সেই ছেলেটা মানে মাহমুদ আর সুপ্রিয়া বেবিদের কোলে নিয়ে আছে। আমাকে দেখে দুজনেই বসা থেকে দাঁড়িয়ে গেল আর সুপ্রিয়ার চোখ বড় বড় করে আমার দিকে দেখতেছে। এভাবে চোখ বড় করে কি দেখো তুমি? ভাবতেছি আপনি এখানে হঠাৎ করে কেন? বারে, আমার বউ বাচ্চার কাছে আমি আসবো না? কে আপনার বউ শুনি? কে আবার? তুমি আমার বউ। আর কে হতে যাবে? শুনেন মিস্টার, বউ ছিলাম যতক্ষণে আপনার বাড়িতে ছিলাম। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। হাতের সব জিনিস বিছানায় রেখে কান ধরে। এসব আদিক্ষেতা দেখাতে হবে না, আপনি এবার আসতে পারেন। বললাম তো ভুল করেছি। দেখি আমার বাবা 2টাকে এগিয়ে গেলাম। খবরদার, ওদের আপনি স্পর্শ করার চেষ্টা করবেন না বলে দিলাম। বারে, আমার সন্তানকে আমি স্পর্শ করব না তো কে করবে? ওরা শুধু আমার ছেলে, আপনার না। ওদের বাবাও আমি, মাও আমি। সরি তো, আমার ভুল হয়েছে। কোনটা ভুল আপনার? আপনি বারবার বলেছি একটা কথা বলবো, একবারও কি শোনার চেষ্টা করেছেন? আপনাকে বলতে চেয়েছিলাম আমি মা হতে যাচ্ছি, আপনি বাবা। সেটা কি একবারও জানার চেষ্টা করেছেন? আমি ভেবেছিলাম এ কথা বলতে হয়তো রাগ করে আর তাড়িয়ে দিবেন না। তখন রাগের মাথায় কি না কি বলেছি, সরি তো। চুপ করুন আপনি, আর একটা কথাও বলবেন না। আমি তখন চুপ করুন আপনি, আজ আমি বলবো, আপনি শুনবেন। কি বলেছিলেন আমি বাজারি মেয়ে? তাহলে বাজারি মেয়ের কাছে আজ কি? ও, আমার তো আবার বাচ্চা হয়েছে, সেটাই শুনে নিতে আসছেন তাই না? সব মেয়েরা খারাপ হয় না, আপনাদের মতো ছেলেরা মেয়েদেরকে খারাপ করতে বাধ্য করে। প্রেম করার সময় কত শত মিষ্টি মিষ্টি কথা বা সোনা কলিজা জান এসব বলা। মেয়েটা যখন একটা ছেলেকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসে তখন তাকে ব্ল্যাকমেল করা শুরু করে দেন। জান, তোমাকে কাছে পেতে চাই, আরও কাছে। যখন মেয়েটা রাজি হয় না তখন কি বলেন? আমাকে তুমি একটুও ভালোবাসো না, যদি ভালোবাসতে তাহলে আমার কথা রাখতে। তারপর কি মিথ্যা অভিমান করে থাকেন। মেয়েটা যখন তার সব কিছু আপনাদের মতো কিছু ছেলেকে বিশ্বাস করে দিতে চাই তখন গোপন ক্যামেরা সেট করে রাখেন। অনেক সময় তো হাতে পায়ে ধরেন করার জন্য, ভিডিও করার জন্য। কি বলেন? কাউকে এই ভিডিও দিব না, আমাদের বিয়ের পর দেখব, স্মৃতি হিসেবে রেখে দিই। শোনো না। চুপ করুন আপনি, আজ কোনো কথা বলতে পারবেন না আপনি, সব আমি বলবো। স্কুল কলেজ ভার্সিটিতে মেয়ে পড়াশোনা করতে চাই, খারাপ কাজ করতে চায় না।
ক্লাসের মধ্যে যে মেয়েটা সবচেয়ে বেশি সুন্দর তার দিকেই আপনাদের মতো খারাপ লুচ্চা ছেলেরা বাজেভাবে তাকিয়ে থাকে। যখন আপনাদের মতো ছেলেরা ওই মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে না করে দেয়, তখন কি করেন জানেন? বলেন তুমি আর স্কুল কলেজ ভার্সিটিতে আসতে পারবে না, যে রাস্তা দিয়ে আসবে সেখান থেকে তুলে নিয়ে যাব। মেয়েরা ভয়ে আর যেতে পারবে না। তার বাবা মাকে জিজ্ঞেস করলে যখন সব সত্য বলে, তখন ওই ছেলেদের শিক্ষকের দ্বারা বাধা করে দেয়। যখন কোনো শিক্ষক বাধা করে তখন কি করেন? তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন, নতুবা মুখে ছুঁড়ে মারেন। রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে গেলে ইফটিজিং করেন। আপনাদের মতো বাজে ছেলেরা করে। সব জানি আমি তো। চুপ করতে বলেছি আপনাকে। আপনি আজ কোনো কথাই বলতে পারবেন না। আপনাদের মতো যত ছেলে শিক্ষক, বৃদ্ধ শিক্ষক আছে, তাদের হাতে কি ছাত্রীরা যৌনতার শিকার হয় না? আপনারাই তো প্রথম ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। প্রেম না করলে পরীক্ষায় ফেল করে দিবেন, ক্লাসে অপমান করবেন। যখন ওই ছাত্রীটা প্রেম করে তখন তার সাথে সেক্স করার জন্য স্কুল কলেজ ভার্সিটির বাথরুম ব্যবহার করেন। আর মেয়েটা বাবা যদি টাকাওয়ালা হয় তাহলে তার গোপন ভিডিও বা খারাপ পিক দেখিয়ে টাকা হাত দিয়ে নেন। আপনাদের মতো কিছু শিক্ষকের জন্যই পুরো শিক্ষক জাতির বদনাম। এমন রেকর্ডও আছে, শিক্ষকের অত্যাচারে অনেক ছাত্রী তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। এমনও করেছেন তাদেরকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়েছেন। মেয়েদেরকে ধর্ষণ আপনাদের বাজে বংশের ছেলেরা করে, যাদের দাপট আছে। আপনারাই তো অন্যের গৃহবধূকে ধর্ষণ করেন। আপনারাই তো মেয়েদেরকে পরকীয়া করতে বাধ্য করেন। প্রেম করার সময় যেমন মেয়ে হোক, বিয়ে করার সময় আমার ভার্জিন মেয়ে লাগবে। তোমার সব কথা ঠিক আছে, তখন রাগের মাথায় বলেছি এসব কথা। রাগের মাথায় না, প্রেম করে মেয়েদের জীবন নষ্ট করে আরেকটা মেয়ের সাথে প্রেম করেন। মেয়েরা যদি খারাপ হয় আর তাদের খারাপ হতে বাধ্য করে কিছু খারাপ নোংরা প্রকৃতির ছেলে। আপনারা ছেলেরা তো বাসের মধ্যেও মেয়েদের যৌন হেনস্থা করে থাকেন। কোনো মেয়ে নিজের ইচ্ছাতে খারাপ হয় না, তাদেরকে আপনাদের মতো ছেলেরাই করতে বাধ্য করে। কোনো দিন দেখেছেন কোনো মেয়ে কোনো ছেলেকে প্রস্তাব দেয়? এইসব দেয় ছেলেরা। তাহলে মেয়েরা কেন খারাপ হবে? যে মেয়েটার সাথে এসব করেন, পরে কি করেন? তার ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তার সাথে অনেকবার যৌন মিলন করেন। মেয়েটা তো তাকে বিশ্বাস করে তার নারীত্ব দিয়ে দিয়েছিল, তাহলে এসব ভিডিও বানিয়ে নিজেদেরকে বড় পন্দারকা ভাবতে থাকেন। আপনারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পার্টনার হবেন বউয়ের, তাই তো ওই ভিডিওটার মধ্যে একটা মেয়ের বাঁচা মরা বেঁচে থাকে, বুঝেছেন? মেয়েটার পরিবারের সুখ লুকিয়ে থাকে, তার পরিবারের সম্মান লুকিয়ে থাকে, আর ভিডিও নেটে ছেড়ে দিয়ে তার কত ক্ষতি করেন। মেয়ে বিয়ের আগে কখনো যৌন সুখ চায় না। ছেলেরা তো নানা রকম ওয়েবসাইট ব্যবহার করে খারাপ ভিডিও দেখে তার প্রেমিকার সাথেও করতে চায়। আপনারও তো বোন আছে, তার সাথে যদি কেউ এমন করে তাহলে কি হবে ভেবে দেখেছেন কখনো? আমার ভুল বুঝতে পেরেছি, তোমাকে অবিশ্বাস করে। আর কি বলেছিলেন? মেয়েদের বোরখার পিছনে খারাপ কিছু লুকিয়ে থাকে। শুনুন তাহলে, যারা খারাপ তারা বোরখা পরে পুরো মেয়ে জাতিকে খারাপ বানাতে চায়। বোরখায় একটা মেয়ে সমস্ত কিছু লুকোনো থাকে। কিছু মেয়ে তার প্রেমিকের সাথে দেখা করতে চায় বোরখা পরে, আর যারা সবসময় বোরখা পরে তারা কখনো খারাপ কাজে যায় না। খারাপ মেয়েরা বোরখা পরে, বোরখা পরা মেয়েদের বদনাম করে। আপনিও এটাই ভেবেছিলেন। আপনি এটাও বলেছিলেন কতজনের সাথে বেড শেয়ার করি, তাই না? একটা মেয়ে কখনো নিজের ইচ্ছাতে কারোর সাথে বেড শেয়ার করতে চায় না। আপনারা যারা মেয়েদের ভিডিও বানান, সেই ভিডিওর ভয় দেখিয়ে বন্ধুদের সাথে বা অন্য কারোর সাথে বেড শেয়ার করতে বাধ্য করান। সুপ্রিয়া বোন, মনে হয়েছে। মাহমুদ চুপ থাক। মেয়ে কি নিজের ইচ্ছাতে স্কুল কলেজে তাদের ভার্সিটিতে হারায়? কিছু মেয়ের ভার্জিনিটি নষ্ট করে দেয় আপনাদের মতো ছেলেরা। আর মেয়েদের ভার্জিনিটি নষ্ট আরও অনেক কারণেই হয়, যেমন দৌড়াদৌড়ি করলে, গাছে উঠলে, বাইসাইকেল চালালে, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ
বেকায়দায় পড়ে গেলে, কোনো ভারী কাজ করতে গেলেও এবং আরও নানান কারণে, তাহলে মেয়েরা স্কুল কলেজে কেন ভার্সিটি হারায় বুঝেছেন? একটা মেয়ে কখনো তার নিজের ইজ্জত দুইজন পুরুষকে দেখাতে চায় না। মেয়েরা চায় তার ইজ্জত তার স্বামী দেখুক। কিন্তু আপনাদের মতো কিছু বাজে ছেলের কারণে মেয়েরা আজ এমন। আমি এটা বলতেছি না যে সব মেয়ে ভালো, কিছু মেয়ে হয়তো বা বকে যাওয়া। আমি জানি সব ছেলেরা যেমন খারাপ না, সব মেয়েরাও না। আর কোনো মেয়েও নিজের ইচ্ছাতে তার সতীত্ব হারাতে চায় না। কিছু খারাপ ছেলের কারণে এসব হয়। স্কুল কলেজ ভার্সিটিতে কিছু খারাপ ছেলে নেতাগিরি দেখায়, হয়তো বা তাদের কারণে এসব হয়। এখানে প্রত্যেকটা বাবা মাকে সক্রিয় থাকতে হবে। তার ছেলে মেয়ে কী করে কি না করে এবার আমাকে মাফ করে দিয়ে চলো তো আমার সাথে। সরি মিস্টার, যেতে পারবো না। কেন যেতে পারবে না? একটা মেয়ে যখন ভিডিও বাইর হয় তখন সেই মেয়েটার কি অবস্থা হয় আপনি কি তা জানেন? ওই সময় মেয়েটা নিজের হিতাহিত জ্ঞানের মাঝে থাকে না। সেই সময়টাতে কাছের মানুষের সাপোর্ট প্রয়োজন। মেয়েটা কী কারণে এসব করে একবারও কি আপনারা স্বামীরা জানার চেষ্টা করেছেন? মেয়েটা তো এইসবের কারণে ডিপ্রেশনে চলে যেতে পারে, এমনকি আত্মহত্যা পর্যন্ত করতে পারে। জানেন, তখন না নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করেছিল যখন আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। যখন ভিডিওটা দেখিয়েছিলেন তখন না খুব ভয়ে ছিলাম। মনে মনে আল্লাহকে স্মরণ করেছিলাম যাতে এরকম বিপদে আপনি আমার পাশে থাকেন। তা না করে তাড়িয়ে দিলেন। কতবার ফোন করেছি আপনাকে, আপনি করলেন। আপনাকে ফোন দিলে আপনার মরা মুখ দেখব। আপনাকে ভীষণ ভালোবেসেছিলাম, নিজের থেকেও বেশি। আপনাকে ভরসা করতাম আমি। একটা মেয়ে তার স্বামীকে অনেক ভরসা করে, বিশ্বাস করে, আর আপনি এরকম ভুল আর হবে না আমার, মাফ করে দাও। যাকে নিজের ভাই মনে করতাম তার সাথে বদনাম দিলেন। আপনাকে তো আগেই বলেছিলাম আমার ভার্সিটিতে একটা বেস্ট ফ্রেন্ড আছে। আপনি আমাকে একটাবার জিজ্ঞেস করেন নাই আসল ঘটনা কি হয়েছে। সেদিন আমি ওর হাত ধরে কেঁদেছি। আপনি যখন আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন সেসব তাকে বলেছি। আপনারও তো মেয়ে বন্ধু আছে, অফিস কলিগ আছে। কই, আমি তো আপনাকে সন্দেহ করি না। যদি আমার জায়গায় আপনার ভিডিও বের হতো তাহলে আপনাকে ছেড়ে চলে আসতাম আমি? বলুন। জানি না কি করলে ক্ষমা করবে, তবে আমি এটা মানি আমি দোষী, দোষ করেছি, প্লিজ। যখন প্রেগনেন্ট ছিলাম সে সময় আপনার কথা খুব মনে পড়েছিল। জানেন, প্রত্যেকটা নারী চাই তার প্রেগনেন্সির সময় তার স্বামী তার পাশে থাকুক, তার খবর রাখুক, কোনো ভুল করলে শাসন করুক, সন্তান জন্ম নেওয়ার সময় পাশে থাকুক। জানেন, বাবা মাকে আপনাকে নিয়ে কত মিথ্যা কথা বলেছি তা জানেন না। সে সময়টাতে আপনাকে আমার বেশি দরকার ছিল। সে সময়টাতেই আমার পরিবার আর মাহমুদ আমার পাশে ছিল। তখন যেহেতু আপনার প্রয়োজন হয় নাই, এখনও আপনাকে আমার প্রয়োজন নাই। আমার সন্তানকে আমি মানুষ করতে পারবো, আপনার কোনো প্রয়োজন হবে না। প্লিজ বউ, আমার সন্তানকে একটু আমার কোলে দাও। আমি ভুল করেছি, আমার ভুলটা শুধরানোর সুযোগ দাও। এবার থেকে আর কোনো ভুল করব না, তোমার সব কথাই শুনবো, যা করতে বলবা তাই করব। আমি যদি সত্যি জানতাম তাহলে তোমার প্রেগনেন্টের সময় তোমার পাশে থাকতাম। দেখো না, বাবুদের জন্য আর তোমার জন্য কত কি নিয়ে এসেছি। ওরা আমার সন্তান, আপনার না। আমার সন্তানকে আমি সব কিছুই দেব, তবুও আপনার দেওয়া কোনো কিছুই ওদেরকে দিব না। আর দেওয়া কোনো জিনিস আমার লাগবে না। চলে যান আপনি এ বাসা থেকে। তুমি আমাকে মারো, আমাকে আঘাত করো বউ, তবুও তোমাদের থেকে আমাকে দূরে ঠেলে দিও না। আমি আপনার মতো এতটাও খারাপ না যে গায়ে হাত তুলব। এসব আমার বাবা মা শেখায়নি। আপনার করা আঘাতে কোনো কষ্ট পাইনি, কষ্ট পেয়েছি আপনার বলা কথাতে, আমার গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে দেওয়াতে। আপনি নিজের বউয়ের কথা বিশ্বাস না করে বিশ্বাস করেছেন অপর মানুষের কথা। আপনার মতো কিছু খারাপ মনোভাবের মানুষ আছে যারা এক্সের ছেলে মেয়েকে বলে আমি তোমার প্রথম বাবা, তোমার মায়ের সাথে আমার প্রেম ভালোবাসা ছিল। কোনো দিন দেখেছেন, শুনেছেন কোনো মেয়ে তার এক্সের ছেলে মেয়েকে এসব নোংরা কথা বলে?
আমি তো বলতেছি আমি ভুল করেছি, মাফ করে দাও না। আর চলো আবার সুখের সংসার করি আমরা, যেখানে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, থাকবে শুধু একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা। বিশ্বাস? হাহ, তাও আবার আপনাকে? হাসালেন আমাকে আপনি। আপনার মতো স্বামীর কারণে অনেক মেয়ের জীবন নষ্ট এবং অনেক মেয়েকে জীবন দিতে হয়। ভাবলেন কি করে আমি আবারও আপনার সাথে সংসার শুরু করব? আমি আর কোনো কথা না বলে আমার ছেলেদেরকে যেই না নিতে যাব অমনি সুপ্রিয়া। আমার ছেলেদেরকে যদি স্পর্শ করার চেষ্টা করো তাহলে তাদের মেরে ফেলে নিজেও মরে যাব। সুপ্রিয়া, এসব কি বলো তুমি? বাবা হয়ে নিজের সন্তান নিতে পারবো না, স্পর্শ করতে পারবো না? কে বাবা? কার সন্তানের বাবা আপনি? যে কিনা সন্তান জন্ম নেওয়ার 3 মাসের অনেক পরে দেখতে আসে, নিতে আসে। আপনি যদি আর কখনো এখানে আসেন আমার আর এদেরও মরা মুখ দেখবেন। আমি সাথে সাথে হাঁটু গেড়ে নিচে বসে পড়লাম। আমি মাথা নিচু করে ফেললাম, চোখ থেকে পানি বের হতে লাগলো। আমি ভাবতে পারিনি সুপ্রিয়া এমন কথা বলবে। সুপ্রিয়ারও চোখে জল, সেও কাঁদতেছে। আজ আমার ভুলে, আমার দোষে আমার স্ত্রী সন্তানকে নিতে পারতেছি না। তারা আমার এত কাছে থাকার পরও নিজের হাত দিয়ে ধরতে পারতেছি না। আসলে কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। একটা মেয়ে তো তার বাবা মায়ের সংসার ফেলে এমনি চলে আসে না। সে চায় তার স্বামী তাকে ভালোবাসুক, বিশ্বাস করুক। মেয়েরা তো বাবার বাড়িতে থাকা অবস্থায় বেশি ভরসা করে তার ভাই এবং বাবাকে, আর বিয়ের পর তার স্বামীকে, কারণ এনাদের সাহসে তারা পাহাড় পর্যন্ত পাড়ি দিতে পারে। এখানে না থেকে এক্ষুনি তোমায় নিয়ে আসা সবগুলো নিয়ে চলে যাও। সুপ্রিয়া তোর স্বামী হয়, তোর হক আছে নিজের সন্তানকে নেওয়ার। আর ভাইয়া এই ধরেন। মাহমুদ যখন আমার ছেলেকে আমার কোলে দিবে সেই সময় সুপ্রিয়া মাহমুদের কোল থেকে তাকে কেড়ে নিল। আর এমন ভুল যদি আর কখনো করিস তাহলে তুইও আমাকে আর জীবিত দেখবি না। যে মানুষ তার বউয়ের কথা শুনে না, যে মানুষ তার গর্ভবতী বউকে বাসা থেকে বের করে দেয়, যে মানুষ তার বউয়ের সাথে জানোয়ারের মতো ব্যবহার করে, তাকে আমার প্রয়োজন নেই। আর যদি সত্যি আমি ওই 8-10টা মেয়ের মতো খারাপ হতাম, ভিডিও বের হতো, তাহলে কি মেনে নিত? আজ আমার সন্তানকেও নাজাত সন্তান বলতো। ভবিষ্যতে যে আমার সামান্য ভুলের জন্য বাজে কথা শোনাবে না তার কি গ্যারান্টি? ভবিষ্যতে যে আমার গায়ে হাত তুলবে না তারই বা কি গ্যারান্টি আছে? ভবিষ্যতে যে তার বাসা থেকে তাড়িয়ে দিবে না তার কি গ্যারান্টি আছে? যা হয়েছে ভুলে জানা। কি করলে ক্ষমা করবে আমাকে? আপনি তো কোনো ভুল করেন নাই, তাহলে কিসের জন্য ক্ষমা চাইছেন? আমি তো একটা বাজারি মেয়ে, তার কাছে কিসের ক্ষমা? আপনি কি এটা জানেন না? অনেক মেয়ে ছেলেদের কাছে প্রেম করে বেড শেয়ার করার পরও স্বামী সংসার করতেছে। অনেক মেয়ে 3-4টা স্বামী আছে, তারা কি সংসার করতেছে না? ছেলেরা তো মেয়েদেরকে ভোগের পণ্য ভাবেন, ভোগ করা হলেই চিনি না। প্লিজ একটা বার কোলে নিতে দাও আমার সন্তানকে, প্লিজ। দরজা ওই দিকে, আসতে পারেন আপনি। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে বাচ্চাদের অনেক বড় ক্ষতি করে ফেলবো। ভাঙা সংসার কখনোই জোড়া লাগে না মিস্টার। আর এই সব জিনিস নিয়ে যান, আমাদের লাগবে না এসব। আমি আর কোনো কথা বলতে পারলাম না, মাথা নিচু করে চলে আসতেছি। দরজার কাছে দেখি সুপ্রিয়ার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। তখন এক এক করে সবাই বলতে লাগলো, মা, জামাইকে ক্ষমা করে দিয়ে আবার নতুন করে সব শুরু করো। মাফ করে দিয়ে আবার নতুন করে সব শুরু করে দে। মানুষ তো ভুল করে, তাকে তো মানুষ ক্ষমা করে। আমাকে তার সাথে যেতে বললে আমার মরা মুখ দেখতে হবে। এরকম অমানুষের সাথে ঘর করা যায় না মা। যে তার নিজের স্ত্রীকে খারাপ নারীর সাথে তুলনা করে, যে স্বামী তার নির্দোষ স্ত্রীর গায়ে হাত তুলে, যে স্বামী বউকে বিশ্বাস না করে অপরকে বিশ্বাস করে, যে স্বামী প্রেগনেন্ট স্ত্রীকে বাড়ি থেকে হাত ধরে বের করে দেয়, তার সাথে সংসার করা যায় না মা। আর আমি যদি তোমাদের সত্যি অনেক বড় বোঝা হয়ে থাকি তাহলে বলো, আমি এক্ষুনি চলে যাই। শামীম, যেতে পারো তুমি। দরকার হলে আমার বোনের বিয়ে অন্য কোথায় দিব, তবুও তোমার বাড়িতে পাঠাবো না। আজ সুপ্রিয়া তোর ট্রেনের টিকিট কাটছি, কালকে সকাল 11টায় তোর ট্রেন। সব কিছু গুছিয়ে নে। আর তোর কোনো কাজের লোক লাগলে বল, আমিনা খালাকে তোর সাথে পাঠিয়ে দিই। ঠিক আছে, আমিনা খালাকে বলো
আর ধন্যবাদ ভাইয়া তোমাকে। বিয়ে আমি করব, তবে আমাকে সময় দাও আর একজন ভালো মানুষকে খুঁজে বের করো ততদিনে। এখনো এইখানে কি তোমার? চলে যাও। আর আমার বোনের বা তার সন্তানের পাশে যেন তোমাকে না দেখি। আমার বন্ধু তো তোমার মতো খারাপ না, তার ভাই হয়ে তুমি বইয়ের গায়ে হাত তোলো। আমারই ভুল ছিল, তাই আমার বোনের জীবনটা নষ্ট করে দিলাম। আমি আর কোনো কথা বলতে পারলাম না, শুধু চোখ দিয়ে পানি ঝরতে থাকলো আর মাথা নিচু করে বসে রইলাম। শুধু ভাবতেছি সুপ্রিয়া তো আমাকে ভালোবাসে, তাহলে আমাকে ছেড়ে অন্য কাউকে কেমন করে বিয়ে করবে সে? রাস্তায় দুইটা টোকাই বাচ্চাকে আমার হাতের সব কিছু দিলাম। আজ আমার ভুলের কারণে সুপ্রিয়াকে হারিয়ে ফেললাম। বাসায় চলে এসে কাউকে কোনো কিছু বললাম না, চুপচাপ নিজের ঘরে চলে গেলাম। আমার ঘরে সুপ্রিয়া আর আমার অনেক স্মৃতি আছে। যেভাবেই হোক সুপ্রিয়াকে আমায় ফিরে নিয়ে আসতে হবে। আমার প্রতি তার ভুল ধারণা ভেঙে দিতে হবে। আমি ঘরে আসার অনেকক্ষণ পর মা, আব্বা, ভাবি, ভাইয়া, তৃপ্তি আসলো। তুই নাকি সুপ্রিয়া নিয়ে সবার জন্য ওদের বাসায় গিয়েছিলি? হুম। আমি জানতাম সুপ্রিয়া আর আসবে না। কালকে চলে যাচ্ছে সুপ্রিয়া অন্য কোথাও। আমাদেরকে যেতে বলেছে ওকে বিদায় দেওয়ার জন্য। তুই কালকে আমাদের সাথে যাবি? যাব, তবে সুপ্রিয়ার আড়ালে থাকবো আমি। যা ভালো মনে করিস। আগেই বলেছি সুপ্রিয়াকে তাড়িয়ে দিস না। এখন বস, আমরা আর কি বা করতে পারি? সবাই আমার ঘর থেকে চলে গেল। আমি বিছানায় বসে ভাবতে থাকলাম কি করে সুপ্রিয়াকে ফিরিয়ে নিয়ে আসা যায়। পরের দিন সকাল 10টার সময় রেল স্টেশনে চলে গেলাম। সবাই সুপ্রিয়ার কাছে গেল, আমি আড়াল থেকে তাকিয়ে দেখতে থাকলাম। কিন্তু সুপ্রিয়া চারদিক দেখতে লাগলো, হয়তোবা কাউকে খুঁজতেছে, হয়তোবা কেউ আসার কথা। সুপ্রিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম আমরা সবাই। এভাবে দিনের পর দিন যেতে লাগলো। সুপ্রিয়াকে আমি ভুলতে পারতেছি না। বাসায় আসা আর অফিস যাওয়া ছাড়া আমার কোনো কাজই নেই। সুপ্রিয়া স্কুল যাওয়া আসা করতে লাগলো। সুপ্রিয়া মন থেকে বলছে অন্য কাউকে বিয়ে করবে, এটা কোনো কথা? সুপ্রিয়া শামীমকে কষ্ট দেওয়ার জন্য এইসব কথা বলছে। সুপ্রিয়া যাওয়ার আজ প্রায় 2 মাস হয়ে গেল। তো একদিন তার স্কুলে তার সহকারী এক শিক্ষক তাকে বিয়ের প্রস্তাব দেয়। দেখেন, আপনি ভুল ভাবছেন। আমি বিবাহিত, আমার স্বামী সন্তান আছে। কই, একদিনও তো দেখলাম না আপনার স্ত্রীকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমার স্বামীও চাকরি করে, বুঝেছেন? দেখো, আমি তোমার সন্তান আর তোমার দায়িত্ব নিতে চাই। কি বলো তুমি? ফার্দার আর যদি এই ধরনের কথা আমাকে বলেন, আমি কিন্তু প্রধান শিক্ষককে আপনার বিষয়ে জানাতে বাধ্য হব। আরে এইসব কি বলো তুমি? তোমাকে আমার ভালো লেগেছে, তুমি অনেক ভালো একটা মেয়ে। তাছাড়া তুমি পর্দা করে চলো। বর্তমানে তোমার মতো মেয়ে বর্তমানে খুঁজে পাওয়া দুষ্কর। আমার তো মনে হয় তোমার স্বামীর সাথে তোমার সারাসারি হয়ে গেছে। আমার স্বামীর আমানত আমি। এ ধরনের কথা বললে আমি সত্যি এবার প্রধান শিক্ষককে জানাবো। এসব বলে সুপ্রিয়া সেখান থেকে ক্লাস করাতে চলে যায়। সুপ্রিয়ার সহকারী শিক্ষক অনেক ভালো মানুষ। হয়তোবা সুপ্রিয়ার আচরণ, ব্যবহার, চলাফেরা ভালো লাগায় হয়তোবা পছন্দ করেছে। সুপ্রিয়া ক্লাস শেষ করে তার বাসায় ফিরে যায় আর তার মনটা ভীষণ খারাপ। সুপ্রিয়ার মন খারাপ দেখে আমেনা খালা বলে, কি হয়েছে মামুনি, আজ তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? খালা, তেমন কিছু না, এমনি কোনো কিছু হয় নাই। রোদ আর রুদ্র কি ঘুমিয়ে গেছে খালা? সুপ্রিয়া যে স্কুলে চাকরি করে তার পাশেই ভাড়া নিয়েছে, যাতে বারবার এসে ছেলেদের দেখতে পারে। হ্যাঁ মামুনি, একটু আগে ঘুমালো। যাও ফ্রেশ হয়ে আসো, খেতে দিই তোমাকে। সুপ্রিয়া গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রোদ আর রুদ্রর কাছে গিয়ে শুয়ে পড়ে। আমি এদিকে দিন দিন আরো ভেঙে পড়তেছি আর নামাজ কালাম প্রায় ছেড়ে দিয়েছি। দিন দিন নেশা করাটা আমার বেশি হয়ে যাচ্ছে। সবার আড়লে আমি এখন নেশা করি, কেউ জানেও না, কাউকে জানাও না। একদিন অফিসে যাওয়ার পথে দেখতেছি একটা ছেলে একটা মেয়ের হাত ধরে কান্না করতেছে, তাই তাদের কাছে এগিয়ে গেলাম। কি হয়েছে ভাই, এভাবে ওনার হাত ধরে কাঁদতেছেন কেন? ভাই, ও আমাকে ছেড়ে দিয়ে এখন আরেকজনকে ভালোবাসে। আমার টাকা নাই বেকার বলে একা ফেলে দিয়ে চলে যাচ্ছে। তোর সাথে এতদিন থেকে কি দিয়েছিস আমাকে? বিয়ে করে কি খাওয়াবি? আমি গেলাম, হাত ছাড়।
প্লিজ এতগুলো মানুষের সামনে অপমান করো না। হ্যাঁ আমি খারাপ, তাই বলে তো আর সব ছেলে খারাপ না। মেয়েটা ছেলেটার হাত ছেড়ে দিয়ে চলে গেল। ভাই, ভুল মানুষকে ভালোবেসেছেন। তাকে দেখে মনে হলো অনেক স্মার্ট মেয়ে, তার পোশাক আর কথাতেই বোঝা গেল। আমরা ছেলেরা মা বাবার ভালোবাসা না বুঝে মেয়েদের সামান্য একটা অপরিচিত মেয়ের পিছনে ছুটে চলি। দেখো ভাই, তুমি চাকরি করলে কিংবা তোমার টাকা থাকলেও এই মেয়েটা তোমাকে কখনোই ভালোবাসতো না। তুমি ধৈর্য ধরে থাকো, তোমার জীবনে তার চেয়ে ভালো কেউ আসবে। তার কথা মনে করে কষ্ট পেও না। তোমার বাবা মাকে ভালোবাসো, দেখবে এই মেয়েটাকে ভালোবেসে যে সুখটা পেয়েছিলে তার চেয়ে বেশি সুখ পাবে। আমি আর তাকে কোনো কথা না বলে আমার অফিসে চলে গেলাম। সত্যি বলতে কি, সব ছেলেরা যেমন খারাপ হয় না, তেমনি সব মেয়েরাও খারাপ হয় না। এই দুনিয়াতে মানুষকে চেনা বহু টাফ। কেউ ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য জীবন দেয়, কেউ বা ভালোবাসার মানুষের হাত ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে। একদিন সুপ্রিয়া শামীমের ফটো বের করে কাঁদতেছিল, তা দেখে আমিনা খালা, জামাই বাবাজিকে যদি এতই ভালোবাসো মামুনি, তাহলে তাকে ফিরিয়ে দিলে কেন? তাকে ফিরিয়ে দিতে চাইনি খালা, তাকে শুধু এতটুকু বোঝাতে চাই আপন মানুষকে কষ্ট দিলে ঠিক কেমন লাগে। জামাই বাবাজির তো কোনো ভুল ছিল না। যে কোনো স্বামী তার বউয়ের খারাপ কিছু দেখলে সহ্য করতে পারে না। তিনি কি আমাকে একবার বলতে পারতেন না? আমি তো মনে করেছিলাম পলাশ ভাই আর কিছুই করবে না, তাই তো তাকে আমি কোনো কিছু বলি নাই। মামুনি, দুনিয়াটা বড় কঠিন, আর তার থেকেও কঠিন এই দুনিয়ার মানুষ। আচ্ছা খালা, সব মেয়েরা কি খারাপ তুমি বলো? হ্যাঁ, আমি মানি কিছু মেয়ে আছে যারা খারাপ, তাই বলি কি সব মেয়ে খারাপ? খালা, আমাদের দেশে বহু জাতির মানুষ বসবাস করে, এক একজন এক এক রকম পোশাক পরে। খালা, আমি জানি মেয়েরা যদি ওয়েস্টার্ন ড্রেস, মডার্ন ড্রেস পরে ছেলেদের সামনে দিয়ে না যায়, তাহলে তো ছেলেরা মেয়েকে বিরক্ত করবে না। মেয়েরা যদি ছেলেদেরকে পাত্তা না দেয়, তাহলে তো ছেলেরা মেয়েদের পিছনে ছুটে চলতো না। এই দুনিয়াতে সব ছেলে মেয়ে দেহের লোভে ঘোরে না, কিছু ছেলে মেয়ে সত্যিকারের ভালোবাসা পেতে চায়। আমাদের জামানায় এমন ছিল না মামুনি। যদি কেউ কাউকে না পেত, তাহলে আর কখনো কোনো ক্ষতি করতো না। এখনকার যুগে যুগে খুব খারাপ কিছু হয়, পারলে একজন আর একজনকে সাহায্য করত, একে অপরের প্রতি অনেক শ্রদ্ধা ছিল। খালা, আগে সবার লজ্জা শরম ছিল, এখন সেগুলো আর নেই। এখন তো অনেকেই সবার কাছে পরিচিতি পেতে অনেক কিছুই করে। জামাই বাবাজিকে মেনে নিয়ে আবার শুরু করো মামুনি। আমি তো তাই চাই, সবার থেকে কোনো মেয়ে আলাদা থাকতে চায় না খালা। সব মেয়েরা পরিবারের সবার সাথে থাকতে চাই। যতবার ওনার কাছে ফিরে যেতে চাই, ততবার তার বলা খারাপ কথাগুলো কানে বাজে খালা। কোনো দিনও কোনো ভালো মেয়ে হোক আর খারাপ মেয়ে হোক, তার আপনজনের কাছ থেকে বাজে কথা সহ্য করতে পারে না। কেউ ভুল করলে তাকে তার ভুল ধরিয়ে দেওয়া দরকার। তারপর সে কি আবার ভুল করেছে কিনা দেখো, তারপর তাকে বলো, ধরো। তোমার কথাও ঠিক আছে মামুনি, তবু এসব আর না ভেবে নতুন করে সব শুরু করো। আমাকে কিছুদিন সময় দিতে হবে খালা। তোমার যা ইচ্ছা মামুনি। সেদিনটা ওভাবে কেটে যায়। পরের দিন সুপ্রিয়া তার স্কুলে গিয়ে 10ম শ্রেণীর ক্লাস করার ফাঁকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে। ক্লাস তো শেষ তোমাদের, সবাইকে কিছু বলতে চাই। ছাত্রছাত্রী জি ম্যাডাম বলেন। তোমাদের যে এখন বয়স, এই বয়সে তোমাদের মতো সমবয়সী ছেলেমেয়েরা অনেক ভুল কাজ করে। তোমরা কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক, কেউ বা চাকরি করবা, কেউ রাজনীতি করবা, কেউ বা এখান থেকেই ঝরে যাবা। তোমাদের বাবা মা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, তোমরা ভবিষ্যতে কোনো কিছু করে তাদের দেখাশোনা করবা। এই সময় অনেক ছেলে মেয়েদের সাথেই প্রেম করার জন্য উতলা হয়ে যায়। অনেক ছেলে মেয়ে প্রেম করে বাড়ি থেকে এই বয়সে বেশিরভাগ পালায়। শোনো, নিজেদের এমন করে গড়ে তোলো তোমাদের কাছে যেন ভালো কেউ এমনিই চলে আসে। এই বয়সে অনেক ছেলে নেশায় আসক্ত হয়ে যায়। তোমাদের বলি, কখনো কোনো খারাপ রাস্তা বেছে নেবে না। সঙ্গদোষে লোহা ভাসে, কথাটা মাথায় রেখো। যেমন সঙ্গীর সঙ্গে বের হবা, ঠিক তার মতোই হবা। সব সময় খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে।
সবসময় ভালো ভালো বই পড়বে। তোমরাও ভবিষ্যতে বাবা মা হবে। নিজেদের সন্তানকে সেই রকম করে গড়ে তুলতে হবে যাতে কেউ খারাপ না বলে। তোমাদের সামনে এখনও অনেক পথ বাকি আছে, তাই কোনো সিদ্ধান্ত একাই নেবে না। কোনো কিছু ঘটলে বাবা মা বড় ভাই বোনের সাথে শেয়ার করবা। মেয়েরা, তোমরা হলে কাঁচের মতো, সামান্য কলঙ্ক লাগলে তোমরা শেষ, তাই প্রতিটা কদম দেখে শুনে ফেলতে হবে। আর ছেলেরা সবসময় গুরুজনকে সম্মান করবে, আর পারলে সিনিয়র ভাইদের কাছ থেকে ভালো ভালো উপদেশ নেবে। ছেলেরা ছাড়া যেমন মেয়েরা চলতে পারে না, মেয়েরা ছাড়া ছেলেরাও চলতে পারে না। আর তোমরা এই বয়সে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ো না, তাহলে তোমার কেরিয়ার নষ্ট হবে। থেকে বের হয়ে সুপ্রিয়া আবার সে শিক্ষকের সামনে পড়ে। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি? কোথায় আর ভালো থাকতে পারলাম, তুমি তো আমাকে ভালোই বাসো নাই। দেখুন রিশাদ সাহেব, আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, আমি আমার স্বামীকে ভালোবাসি আর তার আমানত আমি। আপনি অনেক ভালো একজন মানুষ, আপনি আমার চেয়ে ভালো কাউকে ডিসার্ভ করেন। দয়া করে এই ধরনের কথা বলবেন না। আপনার স্বামীর সাথে নাকি অনেক দিন থাকেন না এবং তার সাথে নাকি আপনার সারাসারি হচ্ছে, তাহলে আমাকে গ্রহণ করতে আপত্তি কোথায়? দেখো, তোমার আগের স্বামীর থেকেও বেশি সুখে রাখবো আমি তোমাকে। আপনার সাহস হয় কী করে আমার সাথে এভাবে কথা বলার? কে বলেছে আপনাকে এসব কথা? আমি আমার স্বামীকে ছেড়ে দিব? বাঙালি মুসলিম মেয়ের স্বামী বেঁচে থাকা অবস্থায় অন্য কোনো পরপুরুষকে নিয়ে ভাবাটাও পাপ। আর আপনাকে করব বিয়ে আমি? আমাদের সংসারে একটু সমস্যা হয়েছে, তাই বলে আমার স্বামীকে ছেড়ে দিব ভাবলেন কি করে? সুপ্রিয়া রিশাদকে কোনো কিছু বলতে না দিয়ে বাসায় চলে আসে। এসে আমেনা খালাকে বলতে শুরু করে, ছেলেরা এমন কেন? মেয়েদের পিছনে কি তাদের পড়ে থাকতেই হবে? আজ আমার সহকারী শিক্ষকের মতো কিছু খারাপ ছেলেদের জন্য অনেকের সংসার ভেঙে যায়। কিভাবে আমাকে ভালোবাসা আর বিয়ের কথা বলতে পারে? স্বামীর সাথে তার বউ না থাকলে মানুষ এমন কথা বলবে। থাকবো না আমি এখানে, কালকে আমি বাসা থেকে চলে যাব, তারপর ওনাকে আমার সাথে নিয়ে আসবো। সত্যি বলতেছো মামুনি? অনেক দিন বাসার কাউকে দেখি না, বাসা যেতে হবে। তুমি সব গোছগাছ করো খালা। আমার বাসাতে মনমরা হয়ে থাকাটা সবাই লক্ষ্য করতে পেরেছে, তাই বাসার সবাই সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে দিবে। আর যেহেতু সুপ্রিয়া আমার জীবনে ফিরে আসবে না, তাই বাসার সবাই মেয়ে দেখা শুরু করে দিল। তারা ভালো একজন উকিলের সাথে দেখা করে ডিভোর্সের কাগজ তৈরি করে ফেললো। আমি বাসাতে কাউকে না করতে পারলাম না। আজ প্রায় 6 মাস হয়ে গেছে সুপ্রিয়া একটা বারও আমার খোঁজ খবর রাখলো না। সে যদি অন্য কাউকে বিয়ে করতে পারে তাহলে আমি কেন নয়? কিছুদিন পর মেয়ে দেখতে গেলাম, সবার মেয়ে পছন্দ হলো এবং বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেললো। আমরা সবাই সেখান থেকে চলে আসলাম। মেয়েটা গরিব ঘরের, এবার ইন্টারে পড়ে। গরিব বলে হয়তোবা আমার মতো বিয়ে করা ছেলের হাতে তাদের মেয়েকে তুলে দিতে চায়। আর বাসার সবাই বলছে তারা শুধু মেয়ে চায়, কোনো যৌতুক না। হয়তোবা যৌতুকের দিবার ভয়ে মেয়েটাকে আমার সাথে বিয়ে দিতে চাইলো। মেয়েটা দেখতে অনেক সুন্দর, আমার চেয়ে বয়সে অনেক ছোট। বাসাতে আসার পর সবাই জিজ্ঞাসা করলো মেয়ে পছন্দ হয়েছে কিনা। আমি শুধু বলেছি সবার পছন্দ হলে আমার না করার কিছু নাই। তখন আব্বা ভাইয়াকে দিয়ে সুপ্রিয়াদের বাসাতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। আমি বাসা থেকে বাইরে আসলাম, এসে দেখি আমাদের এলাকার এক ছেলে যে কিনা মেয়েদের সাথে খেলতে পছন্দ করে, সে আজ তার মতোই একটা মেয়ে যে ছেলেদের সাথে খেলতে পছন্দ করে তাকে বিয়ে করেছে নাকি। আসলে দুনিয়াতে যে যেমন করবে এই দুনিয়াতে তাকে সেই পাপের সাজা ভোগ করতে হবে। আজ আমি আপনাদের ক্ষতি করব তো কাল আমারও ক্ষতি হবে। বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিতে গেলাম, ফেরার পথে দেখলাম একটা মেয়ে মুখ ঢাকা, সে আর একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে আর ছেলেটা মাথা নিচু করে আছে। আমি তাদের একটু কাহিনী শোনার জন্য তাদের কাছাকাছি গেলাম। কি বলেছিলাম না, মাথার উপরে আল্লাহ আছে, তোমার বিচার একদিন তিনিই করবে। ছেলে মাথা নিচু করে চুপ হয়ে আছে। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমাকে নিয়ে হোটেলে গিয়েছিলে, তোমার বন্ধুরা সহ করেছিলে, সেটা কেউ জানে না যে তুমি আমার সাথে এমন করেছো। তোমার নামে থানায় মামলা করেছিলাম, ক্ষমতা আর টাকার দাপটে বেঁচে গিয়েছিলে, কিন্তু আজ আর বাঁচতে পারলে না।
প্লিজ এতগুলো মানুষের সামনে অপমান করো না। হ্যাঁ আমি খারাপ, তাই বলে তো আর সব ছেলে খারাপ না। আমি শুধু তোমাকে খারাপ বলেছি, অন্য ছেলেদেরকে না। সবাই শুনুন, আমাকে এই লোকটা তার বন্ধুরা সহ রেপ করে। আজ আমি অনেক খুশি আছি স্বামী সন্তান নিয়ে। কিছুদিন আগে এই খারাপ লোকটার বোনের প্রেমিক তার সাথে রুম ডেট করে এবং তার ভিডিও বানিয়ে নেটে ছেড়ে দিয়েছে। আজ সবাই তা দেখছে। সবাই শুনে রাখুন, পাপ বাপকেও ছাড়ে না। সকালবেলা আপনার ক্ষতি আমি করব, সন্ধ্যাবেলা আপনার ক্ষতি আর একজন করবে। আজ আমি আপনার ভালো করব, কাল আমার সাথেও ভালো হবে। আল্লাহ মাইরের আক্কেলের বাই। আজ টাকা দিয়ে তোমার বোনের সম্মান ফিরিয়ে দিতে পারবে? এই টাকার জোরেই তুমি অনেক মেয়ের ক্ষতি করেছো, আর তোমার বোন টাকার গরম দেখিয়ে অনেক নিরীহ ছেলের ক্যারিয়ার নষ্ট করেছে। আল্লাহ আজ তার সঠিক বিচার করেছে। আমি শুধু চেয়েছে নির্বাক দর্শকের মতো ছেলেটা আর মেয়েটার কথা শুনলাম। মেয়েটা ঠিক বলছে, কারো ক্ষতি করে কেউ কখনো সুখে থাকে না। বাসাতে চলে আসলাম। আগামী পরশু আমার বিয়ে। এদিকে আমার বাসার সবাই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। এখন জানি খুব বেশি সুপ্রিয়াকে দেখতে মন যাচ্ছে। কেন জানি মন বলতেছে সুপ্রিয়া আমাকে মন থেকে একটা কথা বলে নাই, হয়তোবা আমাকে শিক্ষা দেওয়ার জন্য, না হয়তোবা অভিমান জমে থাকার কারণে। এদিকে সবাই আমার বিয়ের সব প্রস্তুতি সেরে ফেলেছে। বিয়ে হবে যখন আর দুদিন পর, তখন হঠাৎ করে একটা সমস্যা হলো, যার কারণে বিয়ে আরো কয়েকদিন পিছিয়ে গেল। সমস্যা বলতে আমার বড় ভাইয়ের মেয়ে প্রান্তি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায়। তাকে নিয়ে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। ডাক্তার প্রান্তিকে দেখে বলে তেমন কিছু হয়নি, এমনিতেই সুস্থ হয়ে যাবে, আর তার জন্য কিছু ওষুধ লিখে দেয়। বিয়ে যেহেতু পিছিয়ে গেছে, আবার অফিস থেকেও ছুটি নেওয়া আছে, সেহেতু বাসাতে বসে থাকা লাগতেছে। আর আমি যেহেতু সবসময় মনমরা হয়ে থাকি, তাই আব্বা আম্মা ভাবি মিলে সিদ্ধান্ত নিল যে মেয়েটার সাথে আমার বিয়ে হবে, তার সাথে যেন আমি আলাদা সময় কাটাই। তাই তারা মেয়েটার বাবা মাকে ফোন করে বিষয়টা জানালো। মেয়ের বাবা মা রাজি হয়ে গেল আর আমাকে যেতে বললো। আমি প্রথমে প্রান্তে আর বাসার সবাইকে ছেড়ে যেতে রাজি হই নাই, তখন সবাই মিলে আমাকে জোরাজুরি করে। যদি সুপ্রিয়া অন্য কাউকে বিয়ে করতে চায় বা পরে বিয়ে করে সুখে থাকে, তাহলে তুই কেন এভাবে থাকবি? আমার সেই হাসি খুশি থাকা ছেলেটাকে চাই আমি। তুই যা, ওখানে গিয়ে তোর হবু বউয়ের সাথে একান্ত সময় কাটা। সে তোকে জানুক, তুই তাকে জান, তাহলে তোদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। দেখবি ওই মেয়ে তোকে সুপ্রিয়ার চেয়েও বেশি ভালোবাসবে। আর মেয়েটাও অনেক ভালো, দেখলি না কেমন লাজুক স্বভাবের। প্রান্তি সুস্থ হোক, তারপর না হয় যাবো। আমি এমন এক বাবা যে নিজের সন্তানের নামও জানি না, আমার নিজের সন্তানকে নিতেও পারি না। তাই তো ভাইয়া ভাবির মেয়েকে এতটা ভালোবাসি। প্রান্তির কোনো হলে আমি এবার ঠিক থাকতে পারবো না। পাগল ভাই আমার, আমরা কি বলছি প্রান্তি তোর মেয়ে না? আর শুনলি না ডাক্তার কি বলল? প্রান্তির কিছুই হয়নি, সে এমনিতেই সুস্থ হয়ে যাবে। তবু আর একটা কথা, সুপ্রিয়াকে চাইলে তো আর ভুলে যেতে পারবো না। সুপ্রিয়া তো আমার জীবনের প্রথম নারী ছিল, প্রথম ভালোবাসা ছিল। আজ আমার রাগের আর ইগোর কারণে তাকে হারালাম। তুই তাকে ভালোবাসিস বলে তার এমন ঘটনার জন্য তার সাথে ওই রকম ব্যবহার করেছিস, তাই বলে কি সে তোকে ছেড়ে দূরে থাকবে আর একজনকে সে বিয়ে করতে চাইবে? সুপ্রিয়া যদি তোকে সত্যি ভালোবাসতো তাহলে তোকে ছেড়ে থাকার কথা কখনোই মুখেও আনতো না। তাতু আমি ভালো আছি, তুমি আম্মুল কথা তোনো। আমি তোমার সাথে ফোনে কথা বলবো। তাই নাকি আমার বুড়িমা? প্রান্তি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। 2 বছর এখনো হয় নাই ওর, তাতেই ও কথার ফুলঝুরিতে বসে আব্বা আম্মা ভাবি ভাইয়া আর তৃপ্তির সাথে। আমার ছেলে দুটো নিশ্চয়ই আমার কথা মনে করে। হতে পারে তারা এখনো ছোট, তাদেরও তো বাবার ভালোবাসা চাই। একটা মা যেমন তার সন্তানকে বাবার ভালোবাসা দিতে পারে না, তেমনি একটা বাবাও তার সন্তানকে মায়ের ভালোবাসা দিতে পারে না। বাবার ভালোবাসা শুধু বাবা দিতে পারে, আর মায়ের ভালোবাসা শুধু মা দিতে পারে। তাহলে কখন যাচ্ছিস? বিকালে যাই আব্বা। ঠিক আছে। আমি প্রান্তিকে কোলে নিয়ে আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম, আর প্রান্তিকে আমার 2 পায়ের পাতার উপর
রেখে হাঁটু ভাঁজ করে উঠানামা করতে লাগলাম। প্রান্তির কথা এখনো ঠিকভাবে স্পষ্ট না, অনেক কথা মুখে উচ্চারণ করতে পারে না। আমি যখন প্রান্তিকে উঠানামা করতেছি, প্রান্তি খিলখিল করে হাসতে থাকে। যখন থামি তখন বলে, আবাল তাত্তু আবাল। এই হচ্ছে ছোট বাচ্চা, ওদের কোনো কিছু নতুন শেখালে সেটার জন্য পাগল হয়ে যায়। ওদের যদি উপরে ছুঁড়ে দিয়ে আবার দুহাত দিয়ে ধরে, প্রথমে কান্না করলেও পরে যখন ধরেন তখন ইচ্ছে মতো হাসতে থাকি। তখন তার মনে একটা বিশ্বাস থাকে, তার বাবা মা ভাই বোন আত্মীয় যে যা করুক না কেন কোনো ক্ষতি হতে দিবে না, তাই সে বারবার সেই কাজগুলো করতে বলে। প্রান্তিকে এবার আমার বুকের উপর বসালাম, সে আমার বুকের উপরে বসে গাড়ি চালাতে লাগলো। আমি পকেট থেকে ফোন বের করে ভাইয়াকে ফোন দিলাম। কিরে অসময় ফোন দিলি যে? না ভাইয়া, মানে ভাইয়া একটা কথা জানার ছিল। বল কি কথা, আমার কাজ আছে। তুমি যে ডিভোর্স পেপার নিয়ে সুপ্রিয়াদের বাসাতে গিয়েছিলে, ওরা কিছু বলছে? সুপ্রিয়ার বাবা মা একটু মন খারাপ করলেও ওর ভাইয়া খুশি হয়েছে। সুপ্রিয়ার ভাই আমাকে বলেছে আমরা ডিভোর্স পেপার না দিলে তারাই নাকি পাঠিয়ে দিত। আর ওরা সুপ্রিয়ার জন্য ছেলেও দেখেছে নাকি, এতে নাকি সুপ্রিয়ার অমত নাই। সুপ্রিয়া কি নিজে বলেছে ও অন্য কাউকে বিয়ে করবে? তা তো জানি না, আমার বন্ধু মানে সুপ্রিয়ার বড় ভাই তো সেটাই বলছে আমাকে। সত্য মিথ্যা ওরা ভালো জানে, আর সুপ্রিয়ার মতামত ছাড়া তো ওরা এগোতে পারবে না, তাই না? তুই সুপ্রিয়ার চিন্তা বাদ দে, বাবা মা যার সাথে তোর বিয়ে ঠিক করেছে এখন তাকে নিয়ে ভাব। আমি তোর ভাই হয়ে তোর ক্ষতি করছি রে। তোর সাথে যদি সুপ্রিয়ার বিয়ে না দিতাম তাহলে আজ তুই নেশা করতি না, রাত করে বাসায় ফিরতি না। আমি নেশা করি তুমি কেমন করে জানলে? তোর ভাবি তোর কাপড় ধুতে গিয়ে তোর প্যান্টের পকেটে সিগারেট আর লাইটার পায়, তারপর আমাকে বলে। আমি পরে খোঁজ নিয়ে জানতে পারি তুই আর আগের স্বামীর নাই, তাই তোর ভাবি মা আর আব্বাকে বলে তোর বিয়ে ঠিক করলো। যদি আবার ভালো হয়ে যাস। আমি আর কোনো কথা না বলে ফোন কেটে দিলাম। যে ভাবিকে কোনোদিন আগে চোখেও দেখি নাই, সেই ভাবি এখন আমার কত চিন্তা করে। অনেকের ভাবি আছে, তবে সবার ভাবি সবার চিন্তা করে না। সব মেয়েরা ভাবি হলে ভালো হবে তা কিন্তু না। হয়তোবা প্রথমে নতুন হিসাবে সবার সাথে ভালো ব্যবহার করবে, তারপর তার আসল রূপ দেখাবে। আজকাল তো ভাইয়াদের সম্পর্ক এই ঘরের বউদের জন্য নষ্ট হয়ে যায়, ভাই হয়ে যায় ভাইয়ের শত্রু। বিকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমাদের গাড়ি নিয়ে আমার হবু বউয়ের বাসাতে চলে গেলাম। আমি যাওয়ার পর তারা আমাকে দেখে জামাই আদর করা শুরু করে দিল, কিন্তু যার সাথে বিয়ে হবে তাকেই তো দেখছি না। কিছুক্ষণ পর আমার হবু শ্বশুর আমার হবু বউকে আমার কাছে দিয়ে ওরা বাইরে চলে গেল। হয়তোবা তারা বুঝতে পেরেছে আমি তাদের মেয়ের সাথে কথা বলতে চাই। মেয়ে আসার পর থেকে একেবারেও আমার দিকে চোখ তুলে তাকালো না, হয়তোবা লজ্জা করতেছে। তাই আমি প্রথমে শুরু করলাম, কেমন আছেন? কোন কারণে, কি আপনার মন খারাপ নাকি আমাকে আপনার পছন্দ হয়নি? এ মা, এটা কি বলেন? আপনাকে পছন্দ না হওয়ার কি আছে? আর আমি ভালো আছি। আমি আসলে ছেলেদের সাথে কথা বলতে ভয় করি। আপনার সাথে তো আমার বিয়ে হবে, তখনও কি আমাকে ভয় করবেন? তখন সেটা দেখা যাবে। আমাকে আপনি করে না বলে তুমি করে বললে খুশি হব, কারণ আমি আপনার থেকে ছোট। ঠিক আছে, সেটা না হয় দেখা যাবে। এবার আপনার নামটা বলুন, আমি তো জানি না, সাথে আমার দর্শকেরাও জানে না। তুমি করে বললে আপনাকে আমি আমার নাম বলবো। আচ্ছা, সেদিন তো আমাকে দেখতে আসছিলেন, শোনেননি নাম? আসলে কি যে বলবো, তখন অন্য চিন্তা ছিলাম, তাই খেয়াল করিনি। আবারও আপনি করে বলতেছেন কিন্তু। সরি, বলো তোমার নাম। আসমা আক্তার অনন্যা। আমি আসমা বলতে পারবো না, অনন্যা বলেই ডাকবো। আপনার ঝামেলা মনে হয়। তো তোমার পড়াশোনার কি খবর? বিয়ের পরও কি পড়তে চাও? আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে। বিয়ের পর তো আপনাদের বাসায় কাজ করে নেবেন, সারাদিন আমাকে কি পড়তে দেবেন নাকি? আমি তো টিভিতে দেখেছি বড়লোকের ছেলেরা গরিবের মেয়েকে বিয়ে করে তাদের বাসার কাজের মেয়ে বানায়, নয়তো বা বিক্রি করে দেয়। এবার বুঝলাম মেয়েটা পাগল টাইপের, সে কোনো না কোনো কারণে মেন্টালি আঘাত পেয়েছে। কারণ ইন্টার পড়ুয়া কোনো মেয়ের কথা এমন ছোট বাচ্চার মতো হতে পারে না। তোমাকে কি একেবারে বলেছি তোমাকে দিয়ে আমার বাসার কাজ করাবো বা তোমাকে বিক্রি করে দেব? এইগুলো বলা লাগে না, আমি টিভিতে এসব দেখি। যদি গরিবের মেয়েটা রাজি না হয় বিয়ে করতে, তাহলে তাকে জোর করে গুন্ডা তুলে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে মেয়েটাকে মারে, পরে মেয়েটার গলায় দড়ি দিয়ে মরে যায়।
আচ্ছা, তাকে না হয় গুন্ডাগুলো এক এক করে মেরেছে, তাই বললে মেয়েটাকে মরতে হবে? আরে ভাই, এখানে কোন মারার কথা বলছে বুঝেছেন? না বুঝলে কিছু করার নাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে থাক, বাদ দেই। আমার মন বলতেছে মেয়েটা কোনো না কোনো কারণে খুব ভয়ে আছে, তাই ঘরের বাইরে এসে শ্বশুরকে বললাম, সরি হবু শ্বশুর, আমি অনন্যাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে চাই। তখন হবু শ্বশুর বলল তার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসার জন্য, সেখানে নাকি তার 3 সিটের বিল্ডিং বাড়ি পড়ে আছে। প্রতি সপ্তাহে আমার শ্বশুর সেই বাড়িতে যায় আর তার চাষের জমি আর পুকুর বর্গা দিয়েছে সেগুলো দেখতে। পরের দিন আমি আর অনন্যা গাড়ি করে তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে যেতে লাগলাম। অনন্যা তো যাবেই না গ্রামে, তার নাকি সেখানে যেতে ভয় করে। তার বাবা মা ভাই বোন অনেক জোর করে আমার সাথে পাঠিয়ে দিল। দুজনেই গাড়ির সামনে সিটে, আমি এই গাড়ি চালাচ্ছি, কিন্তু অনন্যা জানলার কাছে গুটিসুটি হয়ে সিটের উপরে পা তুলে আছে। আমি কিছুই বুঝলাম না সে কেন ভয় পেয়ে আছে এত। দীর্ঘ জার্নি করার পর আমরা গন্তব্যে এসে পৌঁছালাম। অনন্যাকে গাড়ি থেকে নামতে বললে সে চারিদিকে ভালো করে তাকালো, তারপর গাড়ি থেকে নেমে তার বাড়ির ভিতরে গিয়ে ঢুকলো। আসলে অনন্যা আমাকে পুরো পথ বলে দিয়েছে, ভয় থাকলেও সে রাস্তা চিনিয়ে দিয়েছে। সেই গতকাল থেকে দেখতেছি অনন্যা আমার কাছে থেকে দূরে দূরে থাকে, মাঝে মাঝে সুস্থ মানুষের মতো কথা বলে, মাঝে মাঝে মনে হয় সে অস্বাভাবিক। ওদের বাড়িতে ঢোকার পর অনন্যা রান্নাঘরে চলে গেল। আমিও ওর পিছন পিছন গিয়ে দেখি রান্নাঘরে রান্না করার সব জিনিস আছে, তার মানে ওর বাবা আসতো বলে এসব আগে থেকেই রেখে দিয়েছে। অনন্যারা আমাদের চেয়ে অনেক গরিব, তবুও তারা স্বাভাবিকভাবে চলাফেরা করে। পিছনে ঘুরে আমাকে দেখে অনন্যা বলে, আপনি ডান দিকের ঘরটাতে গিয়ে বসুন, আমি রান্নাটা সেরে ফেলি, পরে আপনার সাথে বসে না হয় গল্প করব। আরে এই মেয়ে দেখি গিরগিটির মতো রং বদলায়, এবার দেখি পুরাদমে সুস্থ মানুষ। এই মেয়ে কি শুরু করে দিয়েছে? কিছুক্ষণ আগেও তো সে ভয়ে ছিল, এখন দেখি সব ঠিক। আমি তো আমার সব চিন্তা ভাবনা এই মেয়ের জন্য ভুলে গেছি। না বাসার কারোর কথা মনে হচ্ছে, না সুপ্রিয়ার। এই মেয়ের সাথে থাকলে তো আমিও পাগল হয়ে যাব। নাকি কোনো জিন ভূতের আসর আছে? লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলেই বুকে থুথু দিতে থাকলাম। আমি দৌড়ে অনন্যার বলা ঘরে ঢুকে দরজা বন্ধ করে থাকলাম। আগে নানিমার কাছে শুনেছি গ্রামে নাকি খুব জিন ভূত দেখা যেত, এমনকি আসমান থেকে জমিন পর্যন্ত সাদা ধবধবে কাউকে দেখা যেত। আল্লাহ আমাকে বাঁচাও, মা আব্বা, আমি এই মেয়ে বিয়ে করব না গো, আল্লাহ গো। খুবই তাড়াতাড়ি নিয়ে আসতেছি, আপনারা কোনো চিন্তা করেন না। গল্পটা কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।